ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গমালা লাইফস্টাইল। আমার চ্যানেলের সব বন্ধুদের স্বাগত। আমার সব বন্ধু সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আবার আমি ঘুরতে বেরিয়ে পড়েছি। এবারের আমাদের গন্তব্যস্থল কিন্তু মহারাষ্ট্র। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। আমরা 2 টায়ারের সিট বুক করেছি। তো আমাদের দুটোই লোয়ার সিট পড়েছে। একটু শোয়ার মতন করে, মানে অনেকক্ষণ রাত্রি এখন বাজে কিন্তু 10:30। তা আমরা ট্রেন বুক করেছি বোম্বে মেল। এই বোম্বে মেলটাই যাওয়ার জন্য মহারাষ্ট্রের সবচেয়ে উপযুক্ত ট্রেন। অনেক ট্রেন রয়েছে যেগুলো অনেক সময় সন্ধ্যের সময় পৌঁছাচ্ছে, মাঝরাত্রে পৌঁছাচ্ছে, আর এই ট্রেনটা কিন্তু একদম সকাল সকালই পৌঁছে যাবে। আর এই ট্রেনটা প্যান্ট্রিকার রয়েছে, কিন্তু খাবার কিনে খেতে হয়, সেহেতু আমরা খাবার ঘর থেকে নিয়ে গিয়েছিলাম। তো দেখো, ট্রেন কিন্তু এবার ছুটছে নাসিকের দিকে। আমরা প্রথমেই নামবো নাসিক রোড স্টেশনে নামবো। তো আমাদের মোটামুটি 9খানা জ্যোতির্লিঙ্গ দেখা হয়ে গেছে। এই মহারাষ্ট্রে রয়েছে 3খানা। এই 3খানা কমপ্লিট করে আমার হয়ে যাবে পুরো 12টা জ্যোতির্লিঙ্গ দর্শন। তো আমাদের নাসিকের অনেক কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি। আর কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা নাসিকে নেমে পড়বো। তো এইটাই হলো নাসিক রোড স্টেশন। তো এই ট্রেনের সময় লাগবে। রাত্রি 10টায় উঠেছিলাম, পরের দিন সারাদিন সারারাত্রি, তারপরের দিন সকাল 8টায় হলো রাইট টাইম। তো দেখো, স্টেশনে নেমে পড়েছি। মাত্র 5 মিনিট লেট করেছে ট্রেনটা, ভালোই এসেছে ট্রেনটা। তো আমরা স্টেশনে নেমেছি। এটা হলো 4 নম্বর প্ল্যাটফর্ম। আর দেখো, স্টেশনে কিন্তু বড়া পাও বিভিন্ন রকম খাবার সকাল সকালই বিক্রি হচ্ছে প্ল্যাটফর্মের ওপরে। যাদের যাদের খাবার ইচ্ছা এখান থেকেই খেতে পারো। আর এরপরে আমরা 4 নম্বর প্ল্যাটফর্ম পার্ক, এই দেখো খাবার এখানে বিক্রি করছে, লোকে খাচ্ছে। আর এই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের যেতে হবে এবার 1 নম্বর প্ল্যাটফর্মে। এই স্টেশনে কিন্তু স্কেলেটার, লিফট, সিঁড়ি সবই ব্যবস্থা রয়েছে। তো আমরা লিফটে করে আগে উঠবো, উঠে তারপর আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে যাবো। তো যা গাড়ি কিন্তু আমাদেরকে স্টেশনে রেখে দিয়ে এগিয়ে গেছে। এবার আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য এগোচ্ছি। তাই দেখো, উঠে পড়েছি লিফটে করে। আমরা লিফটে করে এই যে এদিক দিয়ে এগিয়ে যাব 1 নম্বরের দিকে। তো 1 নম্বর প্ল্যাটফর্মেও চলে এসেছি, স্টেশনের বাইরে এসেছি। বাইরে এসে এখানে অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সম্পূর্ণ রয়েছে। আর মানে শেয়ারে ক্যাবও ভাড়া পাওয়া যায়। একটা ক্যাব ভাড়া করলে, পুরোপুরি ভাড়া করলে নেবে 1200 টাকা। আর শেয়ারে যদি যাওয়া যায় নেবে মাত্র 150 টাকা করে। তো আমরা শেয়ারেই বুক করেছি। আমরা মাঝে যে 3টে সিট হয়, সেই 3টে সিট আমরা দুজনে ভাড়া করে নিয়েছি 450 টাকা দিয়ে। এবার এখান থেকে আমরা যাব ত্রম্বকেশ্বর মহাদেবের মন্দিরে। এখান থেকে মন্দির মাত্র 38 কিলোমিটার, সময় লাগবে মাত্র 1 ঘন্টা। জ্যোতির্লিঙ্গ সম্পর্কে ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে একটি প্রসিদ্ধ পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। এই কাহিনী অনুসারে একদা ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে তাদের মধ্যে তুমুল বিবাদ শুরু হয়। এই বিবাদ নিরসনের জন্য ভগবান শিব এক বিশাল জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন, যা ছিল এক অনন্ত আলোক স্তম্ভ। ব্রহ্মা ও বিষ্ণু উভয় এই জ্যোতির্লিঙ্গের আদি অন্ত খুঁজে বের করার জন্য যাত্রা শুরু করেন। ব্রহ্মা ঊর্ধ্বমুখে এবং বিষ্ণু নিম্নমুখে যাত্রা করেন। দীর্ঘ সময় ধরে ভ্রমণ করেও যখন তারা কেউই জ্যোতির্লিঙ্গের শেষ খুঁজে পান না, তখন বিষ্ণু নিজের অক্ষমতা স্বীকার করে ফিরে আসেন। অন্যদিকে ব্রহ্মা মিথ্যা বলেন যে তিনি জ্যোতির্লিঙ্গের শেষ দেখেছেন। এ প্রমাণ হিসাবে তিনি কেতকীকে সাক্ষী হিসাবে নেন। ব্রহ্মা ও কেতকীর মিথ্যাচারে ক্রুদ্ধ হয়ে ভগবান শিব স্বয়ং আবির্ভূত হন এবং ব্রহ্মাকে অভিশাপ দেন যে পৃথিবীতে তার পুজো হবে না। কেতকী ফুলকেও শিব পুজোয় ব্যবহার করতে নিষেধ করেন। ভগবান বিষ্ণুর সত্য নিষ্ঠায় সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন। এই ঘটনার মাধ্যমে ভগবান শিব ব্রহ্মা ও বিষ্ণুকে শিক্ষা দেন যে অহংকার নয়, বরং সত্য বিনয় শ্রেষ্ঠত্বের মাপকাঠি। এই জ্যোতির্লিঙ্গ থেকেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের উৎপত্তি বলে মনে করা হয়। এই কাহিনী থেকে বোঝা যায় ব্রহ্মা বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে মতভেদ থাকলেও ভগবান শিবের জ্যোতির্লিঙ্গের প্রকাশ তাদের উভয়ের অহংকার চূর্ণ করে এবং সত্যের জয় প্রতিষ্ঠা করে। আজ আমরা এসেছি মহারাষ্ট্রের 3 জ্যোতির্লিঙ্গের সন্ধানে। আমরা প্রথমেই যাব ত্রম্বকেশ্বর, দেখাবো সবকিছু এখানকার জ্যোতির্লিঙ্গের। তো আমরা চলে এসেছি। আমরা যে
রুদ্রেশ্বর ভক্তি নিবাস বুক করেছিলাম সেইখানে। এইটা বুক করতে হলে আমরা কিন্তু অনলাইনে বুক করেছি, তো অনলাইনে কিভাবে বুক করতে হবে সম্পূর্ণ আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এই হলো আমাদের রুম। এই দেখো একটা ডবল বেড দিয়েছে। আর এখানে কিন্তু বিশেষ কিছু নেই, যেহেতু এটা আশ্রম। একটা আয়না রয়েছে, আর এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে। টয়লেটের ভিতরে কোমোড রয়েছে, আর বেসিন রয়েছে, আর গরম জলের ব্যবস্থাও রয়েছে। সেটা কিন্তু বাইরে, মানে সবার বাইরের থেকে জল নিয়ে, বালতি করে জল নিয়ে এসে তবেই স্নান করতে হবে। ভাড়াও কিন্তু খুব কম, মাত্র 700 টাকা। তো যা হোক, খুব যে পরিষ্কার সেটা বলবো না, তো থাকাই যায়। এখান থেকে মন্দির একদম কাছে। তো আমরা স্নান টান করে বেরিয়ে পড়েছি, মন্দিরে ঠাকুর দর্শন করব পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর এই হলো আমাদের ভক্তি নিবাসের সামনেটা। দেখো, দেখতে কিন্তু বেশ ভালো। আর সামনে পার্কিং এরও বিশাল ব্যবস্থা রয়েছে। আর বড় বাস আসলে এখানে কিন্তু রান্না করে খাবারও বিশাল হলঘর রয়েছে। তো আর এই ত্রম্বকেশ্বর মন্দির হলো 3টি পাহাড় একসাথে ঘিরে, মাঝখানে হলো মন্দির। এই 3টি পাহাড় হলো ব্রহ্মগিরি পাহাড়, নীলগিরি পাহাড় আর কালগিরি পাহাড়। এই 3টে পাহাড়কে ঘিরে, পাহাড়ের মাঝখানে রয়েছে মন্দির। তো আমরা মন্দিরে যাব অটোতে করে, কিন্তু 800 মিটারের মধ্যেই মন্দির রয়েছে। যেহেতু একটু রোদ উঠেছে আর প্রথম যাচ্ছি, তার জন্য আমরা অটো করেই যাব। তো অটো ভাড়া নিয়েছি কিন্তু মাত্র 40 টাকা দুজনের জন্য। তো আমরা মন্দিরে কিন্তু একদম কাছেই চলে এসেছি। মন্দির এখান থেকেই দেখা যাচ্ছে। আর মন্দিরে যাওয়ার পথে দুধারে কিন্তু বিভিন্ন রকম পুজো সামগ্রী দোকানপাট রয়েছে। আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি এবং মন্দিরে প্রবেশ করার আগে এটা ফুলের দোকান। এখান থেকে ঠাকুরের জন্য ফুল টুল কিনে নিলাম 50 টাকা বিনিময়ে। এবার আমরা মন্দিরে প্রবেশ করব। এটা হচ্ছে মন্দিরের উত্তরমুখী গেট এবং তার পাশে একটা রথ রাখা আছে, রথের দিন রথ বেরোয়। এই উত্তরমুখী গেটের ভিতর দিয়ে কেবলমাত্র পেইড দর্শন, অর্থাৎ ভিআইপি দর্শন যেটা, সেটা এইখান দিয়ে প্রবেশ করানো হয়। আর ফ্রি দর্শন যেটা, সেটা পূর্ব দিকে গেটের, সেই গেটটা আমরা পরে দেখাচ্ছি। এবং এই গেট দিয়ে প্রবেশ করলে ভিড় একটু কম হয়, খুব তাড়াতাড়ি মন দেবতাকে দর্শন করা যায়। সেই রাস্তা দিয়ে আমরা এখন ভিতরে ঢুকেছি, ভিআইপি দর্শন। আর এই যেখানে লাইন, এই লাইনে কিন্তু দুটো লাইন আছে। সামনের দিকে যে লাইনটা, এইটা হচ্ছে 200 টাকার লাইন। আর এই লাইনের পিছনে একটা লাইন আছে, ওইটা হচ্ছে আপনার ফ্রি দর্শনের লাইন। দুটো মন্দিরে প্রবেশ করার আগে একটা ঘর রয়েছে, সেখানটায় নন্দী আছেন। এবং এই দুটো লাইন আলাদাভাবে গেলেও মন্দিরের ভিতরে যখন প্রবেশ করব তখন দুটো লাইন এক হয়ে যাবে। এবার এই যে মন্দিরের মূল গেট, এই মন্দিরের ভিতর দিয়ে আমরা এখন প্রবেশ করছি। এবং মন্দিরের দেওয়ালে কত কারুকার্য, দেবতাদের, পশু পাখিদের সমস্ত মূর্তি খোদাই করা আছে। এবং এই যে ভিতরে আমরা এবার প্রবেশ করলাম এবং প্রবেশ করে দেখতে পেলাম একটা গর্ভগৃহ, মানে অনেকটা উঠানের মতন। এই পর্যন্ত আমরা ফটো তোলার রয়েছে, কিন্তু পরে যখন ভিতরে প্রবেশ করব তখন আর ফটো তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ঈশ্বর সত্য হয়, শিবই সত্য হয়, শিবই সুন্দর হয়, সত্যম শিবম সুন্দরম। ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ আবির্ভাব সম্পর্কে একটি পৌরাণিক কাহিনী আছে। এখানে বাস করতেন গৌতম ঋষি ও তার স্ত্রী অহল্যা। পুজো পাঠের সাথে সাথে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন। অন্যান্য মুনি ঋষিরা তাদের উপর হিংসা করতেন। একদিন অন্যান্য মুনিরা তার চাষের বাগানে গরু ঢুকিয়ে দেন। গৌতম ঋষি গরুকে জমি থেকে তাড়ানোর সময় গরুটি পড়ে গিয়ে মারা যায়। তখন অন্যান্য ঋষিরা গৌতমের উপর গোহত্যার অভিযোগ আনেন এবং পাপ থেকে রক্ষা পাওয়ার জন্য গঙ্গাকে এই উপত্যকায় নিয়ে আসার জন্য বিধান দেন। এই উপত্যকায় আসতে গঙ্গাকে আনার জন্য শিবের প্রার্থনা শুরু করেন। শিব সন্তুষ্ট হয়ে দেখা দিলেন এবং গৌতমকে গঙ্গাকে আনার জন্য নির্দেশ দেন। গঙ্গা শর্ত দেন, শিবকে ত্রম্বকেশ্বরে আবির্ভূত হলে তবেই গঙ্গা আসবেন। শিব তখন এখানে জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন এবং গঙ্গা গৌতমী নামে উৎপত্তি হয়। পরবর্তী ক্ষেত্রে গোদাবরী নাম হয়। গোদাবরীর উৎপত্তি স্থল হলো সেই ক্ষেত্রে ত্রম্বকেশ্বর।
তো আমরা কিন্তু ঠাকুর দর্শন করে বাইরে বেরিয়ে এসেছি। তো আমার কিন্তু আজকে খুব আনন্দ হচ্ছে, যেহেতু আমার 9টা জ্যোতির্লিঙ্গ কমপ্লিট ছিল, এখানে 12টা হবে 3টে দেখলে, আজকে আমার 10টা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তার জন্য আমি কিন্তু খুব আনন্দিত। আজ দেখো মন্দির কত সুন্দর সামনে রয়েছে। মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, সেহেতু ভেতরে তোমাদের দেখাতে পারিনি। আর এখানে ত্রম্বকেশ্বর মন্দিরে কিন্তু বাবার মাথায় কখনোই জল ঢালা যায় না, আয়নার মাধ্যমে মানে বাবাকে দেখতে হয়। তো যাই হোক, আমরা দেখে খুব সুন্দরভাবে দেখে বাইরে আমরা চলে এসেছি। মন্দিরটি সঠিকভাবে কে প্রতিষ্ঠিত করেছিলেন তা বলা যায় না। বর্তমানে এই বিশাল মন্দির সম্পর্কে বলা হয় যে এটি তৃতীয় পেশোয়া বালাজি বাজিরাও 1740 থেকে 1760 খ্রিস্টাব্দের মধ্যে পুরাতন মন্দিরের জায়গায় এই মন্দিরটি তৈরি করেছিলেন। ব্যাসল্ট কালো রঙের পাথর দিয়ে তৈরি। 1756 খ্রিস্টাব্দের 16ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে মন্দিরটি উদ্বোধন হয়। শিবলিঙ্গে 3টি কোণা থাকার জন্য একে ত্রিম্বকেশ্বর নামে অভিহিত করা হয়। মনে করা হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3জনই এই মন্দিরে উপস্থিত, সেই কারণে এটা ত্রিম্বকেশ্বর বা। তো আমরা মন্দির সম্পূর্ণ ঘুরে এবার চলে এসেছি দুপুরের খাবো দেখে। তো মন্দিরের সামনে কিন্তু অনেক হোটেল বড় বড় রয়েছে। তা আমরা ঢুকেছি মাতাশ্রী বলে একটা হোটেল রয়েছে সেখানে, এবং হোটেলটা কিন্তু দেখতে পাচ্ছ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তা আমরা এখানে বসেছি কিছু খাবো দেখে, মানে দুপুরের খাবার খিদেও পেয়ে গেছে। আমরা ঠিক করেছি ভাত খাবো না, এখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ সব জায়গাতেই। আর আমরা রুটি নেব, রুটি তার সাথে কিছু ডাল বা সবজি স্যালাড এই সমস্তই নেব। তো আমরা অর্ডার করেছি, আমাদেরকে দিয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের কি খাবার দিয়েছে আর আমাদের খাবারটা কেমন হয়েছে। আর এর হলো মেনু চার্ট, এটা দেখে আমরা অর্ডারটা করেছি। তো দেখো খাবার দিয়ে গেছে, আমরা নিয়েছি রুটি আর ডাল ফ্রাই আর হলো স্যালাড, এই দেখো। আর তার সাথে আচারটা ওরা এমনিই দেয়। তো পেঁয়াজ এখানে চলে, কিন্তু মাছ মাংস ডিম রসুন এই সমস্ত কিন্তু চলে না। তো এই দেখো আমরা রুটি আর ডালটা খাবো, খেয়ে তোমাদেরকে বলছি এখানকার রান্নাটা কেমন। তো রান্নাটা কিন্তু খুব সুন্দর। এর আগে মন্দিরের উত্তর দরজা দেখিয়েছিলাম, এবার এটা পূর্ব দরওয়াজা। এই দিক দিয়ে ফ্রি দর্শনের দর্শনার্থীরা প্রবেশ করে এবং এখানটাও ভিড় খুব প্রচুর পরিমাণে হয়। বোঝাই যাচ্ছে যে প্রচুর পরিমাণে লোক প্রবেশ করে এখানটায় এবং অনেকগুলো লাইন রয়েছে। এই লাইনটা মন্দিরের ভিতর প্রবেশ করে পাশাপাশি পেট দর্শনের সঙ্গে থাকে। এখানে কাল সর্প পূজা, নারায়ণ নাগবলি পূজা, ত্রিপিণ্ড শ্রাদ্ধ পুজো সবকিছু এখানে হয়। এখানে 4 বেদ পাঠ করা হয়। মূল জ্যোতির্লিঙ্গকে বেনারসি শাড়ি দিয়ে ঢেকে সোনার 3 মুখ টোপর পরানো হয়। এর উপর রত্নখচিত সোনার মুকুট এবং পিছনে রূপার চেলি দিয়ে সাজানো হয়। এই মন্দির 1740 সালে যখন তৈরি হয় তখন খরচ পড়েছিল 16 লক্ষ টাকা এবং সময় লেগেছিল প্রায় 30 বছর। মহারাষ্ট্র ভ্রমণের প্রথম জ্যোতির্লিঙ্গ ত্রম্বকেশ্বর এর ভিডিওটা আমার মোটামুটি আজকে শেষ হলো। এরপরে আমি ত্রম্বকেশ্বরের যে সাইট সিনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে বা কোনো কাজে লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং জানাবেন ওম শিবায় নমঃ বলে একটা কমেন্টসে লিখবেন। সকলে ভালো থাকবেন। আশা করি আজকে মতো এই পর্যন্ত। টাটা।